সম্বন্ধে আমি কিছু বলি আপনাকে। এই পরিবারের আদি বাড়ি ছিল শাহবাজপুরে। সে বাড়ি পদ্মাগর্ভে চলে যাওয়ার পর ঈশানচন্দ্র চট্টোপাধ্যায় ও তার ভাই বোনেরা বিক্রমপুরে ইছাপুরা গ্রামে বসতি করলেন। গ্রামে এই বাড়ির নাম ছিল লাইব্রেরি বাড়ি। এই থেকে অনুমান করি যে বাড়িতে পড়াশোনার চল ছিল। এদের বাড়িতে দীপান্বিতা কালী পুজো চলে আসছিল অনেক বছর ধরে। কতদিন ধরে তার সাল তারিখ আমাদের জানা নেই। 1910 সালে প্রথম অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। কিন্তু কেন পুজো করা হলো, এইখানেই কাহিনীর শুরু। ঈশানচন্দ্রের জ্যেষ্ঠা কন্যা কামিনী মতান্তরে তার কনিষ্ঠা পুত্রবধূ যোগমায়া স্বপ্ন দেখেছিলেন যে মা দুর্গা এসে বলছেন যে এবার আমি তোদের বাড়ি পুজো নেব। আরও একটা ঘটনা ঘটেছিল। ঈশানচন্দ্রের পৌত্র রমেশ ব্রাহ্মণবেড়িয়া থেকে কর্মরত ইঞ্জিনিয়ার ছিলেন। কোনো এক পূজা বাড়িতে তার নিমন্ত্রণ ছিল। প্রসাদ গ্রহণের পর গৃহস্বামী জিজ্ঞাসা করলেন, ভোগ প্রসাদ কেমন হলো? উত্তরে রমেশ বললেন যে খাওয়া দাওয়া তো চমৎকার হলো, কিন্তু বেলা যে গড়িয়ে গেল। প্রত্যুত্তরে গৃহস্বামী ঝঙ্কার দিয়ে ওঠেন, পূজা তো কোনোদিনও করেননি, করলে বুঝতে পারতেন এই পূজার কত বিধি বিধান, কি ঝঞ্ঝাট, বেলা তো হবেই। রমেশের মনে হলো এবার পূজা করে এদের দেখাতে হয়। তখনকার দিনে যৌথ পরিবারে কোনো সিদ্ধান্ত কেউ একা নিতেন না। এবারেও তিন মাথায় এক হলো। ঈশানের সর্বকনিষ্ঠ সন্তান অতুলচন্দ্র বা নেপাল, তার প্রায় সমবয়সী ভাগিনেয় গোপাল আর ভ্রাতুষ্পুত্র রমেশ। তিনজনে স্থির করলেন এবারে বাড়িতে মায়ের পূজা করা হবে। মাকে আবাহন করার জন্য তারা তৈরি হলেন। উপরের প্রজন্মের সস্নেহ সক্রিয় সহযোগিতা তো ছিলই, যদিও কথায় বলে দুর্গাপূজা হলো কলির অশ্বমেধ বা রাজাদের পূজা। তবু দেখি তখনকার দিনে পূর্ববঙ্গে মধ্যবিত্তেরাও সাহস পেতেন মায়ের পূজা করতে। এই পূজায় মনোবল, ধনবল আর জনবল লাগে। এ বাড়িতে মনোবল ছিল, জনবল ছিল, আর ছিল কর্মপ্রদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া পরিবারের বিভিন্ন সদস্যদের বৎসরান্তে নিজেদের ভিটেতে মিলিত হবার আনন্দ। মধ্যবিত্তের বৃত্তে কন্যা রূপিণী মহামায়ার বাপের বাড়ি আসবার খরচ কুলিয়ে যেত। মনোবল আর পূজা চালিয়ে যাওয়ার আগ্রহ যে কতখানি ছিল একটা ঘটনা থেকে তার পরিচয় পাওয়া যায়। রমেশ ছিলেন পূজার মূল উদ্যোক্তাদের অন্যতম। তিনি মারা গেলেন পূজা শুরু হবার 3-4 বছরের মধ্যে। তার বয়স তখন 27-28 বছর। তার একমাত্র পুত্র সন্তান তখন কয়েক মাসের। কর্মক্ষেত্রে অ্যাক্সিডেন্টে মারা যান তিনি। পূজা কিন্তু থেমে যায়নি। ইছাপুরা বাড়ির কিছু কিছু খণ্ডচিত্র তুলে ধরা যেতে পারে। নিমন্ত্রণ ছাপানো হতো না, বাড়ি বাড়ি গিয়ে মুখে বলতে হতো। আমন্ত্রণের বয়ানটা এইরকম ছিল, স্বর্গীয় কুঞ্জবিহারী চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রতি বৎসরের মতন এবারও দুর্গাপূজার আয়োজন করা হইয়াছে। আপনারা ঠাকুর ঠাইরেন, পরিবারের সকলকে লইয়া পূজার 3 দিন আমাগো বাড়িতে প্রসাদ নেবেন। নিমন্ত্রণ করছেন অতুলচন্দ্রের কনিষ্ঠ পুত্র সুনীল, আর তার পরিচয় করিয়ে দিচ্ছেন বিনোদ ভাই। এই বিনোদ সিং ঘরও ছাইতেন, নৌকাও বাইতেন, বাজারও আনতেন। পূজা বাড়ির অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন তিনি। অনেকটা আমাদের এই যুগের অনন্তের মতন। আমরা এরকমভাবেই বাংলাদেশের মানে তদানীন্তন ইছাপুরাতে আমরা পুজো চালিয়ে এসেছি। 1949 সালে আমরা 48 সালে আমরা কলকাতায় এসে আমরা পুজো আবার এখানে আরম্ভ করি নতুন করে। পুজো আমাদের একবারও ভেঙে যায়নি। পুজো আমরা কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি। আমাদের এখনকার প্রজন্ম আরও উৎসাহ দেখাচ্ছে এবং আমাদের এখনও বলছে যে আরও আমরা মনে করতে পারছি যে আরও আমরা পুজোকে অনেক বছর এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সকলের সহযোগিতা আমাদের এখনও কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা জ্যাঠতো দাদা বৌদি ভাই বোনের ভগ্নিপতি সকলেই আমাদের সহযোগিতা করছে। যাদের মানে সময়কালে যাদের যেখানে চলে যাওয়ার কথা তারা চলেও যাচ্ছেন, কিন্তু পুজো থামছে না, পুজো আমরা চালিয়ে যাচ্ছি। এইটুকুই। বাহ, খুব ভালো। চলবে? চলবে।